হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর একটি পোয়েম, যেটা ডিএসসি 7 পেপারেতে রয়েছে, ওয়ান ডে আই রোট হার নেম বাই এডমান্ড স্পেন্সারকে লাইন বাই লাইন এক্সপ্লেন করব এবং জানবো কবিতাটির ব্যাপারে। তাহলে চলো প্রথমে পোয়েটের ব্যাপারে আমরা কিছু জেনে নিই। তাহলে এডমান্ড স্পেন্সার, তিনি 1552 থেকে 1599 পর্যন্ত টাইম পিরিয়ড ছিল। তার মানে বুঝতেই পারছো যে তিনি এলিজাবেথান পিরিয়ড থেকে বিলং করতেন, এবং এলিজাবেথান পিরিয়ডে তিনি একজন খুব ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সনেটিয়ার্স বলা যেতে পারে তাকে। তা এডমান্ড স্পেন্সারের লেখা দ্য ফেয়ারি কুইনের জন্য তিনি খুবই বেশি বিখ্যাত, তার সনেটসগুলোও খুবই বিখ্যাত। কিন্তু ফেয়ারি কুইনেতে তিনি একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডের কথা বলেছেন, যেখানে তিনি দেখিয়েছেন যে কুইন এলিজাবেথের সময় যেভাবে ইংল্যান্ড একটা পিক এ পৌঁছে গেছিল, বা গোল্ডেন এরাও যেটার জন্য বলা হয়, ইনডাইরেক্টলি তিনি ফেয়ারি কুইন বলতে কুইন এলিজাবেথকে বুঝিয়েছিলেন। তার লেখা সনেট কালেকশন অ্যামোরেটি, যাতে টোটাল 89 সনেটস রয়েছে, ঠিক আছে, প্রতিটা সনেটসই তার বিলাভেড এলিজাবেথ বয়ালকে ডেডিকেট করা। আমরা আজকেও যেই পোয়েমটি পড়তে চলেছি, যেটা হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম, সেই কবিতারও কিন্তু তার বিলাভেডকেই ডেডিকেট করা হয়েছে। তাহলে এই যে সনেট, আমি অলরেডি বললাম যে এই সনেটটা হচ্ছে তোমাদের অ্যামোরেটি থেকে নেওয়া হয়েছে, এবং অ্যামোরেটি এর সনেট নাম্বার 75 লেখা হয়েছিল এলিজাবেথান পিরিয়ডে, এবং সোর্সটা অলরেডি জানতে পেরে গেছো, অ্যামোরেটি থেকে নেওয়া হয়েছে। এই যে সনেটটা, এটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। নাও স্পেন্সেরিয়ান সনেটটা কি, তোমরা যদি এর আগে সনেটস পড়ে থাকো তাহলে জানো তোমরা অ্যাটলিস্ট পেট্রার্কান সনেট এবং শেক্সপিরিয়ান সনেট, যেটাকে ইংলিশ সনেটসও বলা হয়, সেটার ব্যাপারে আশা করি তোমরা ফ্যামিলিয়ার আছো, যে কোনটাকে পেট্রার্কান সনেট বলা হয় এবং কোনটাকে ইংলিশ সনেট বা শেক্সপিরিয়ান সনেট বলা হয়। এবারে কিভাবে এই যে পেট্রার্কান এবং শেক্সপিরিয়ান সনেট থেকে স্পেন্সেরিয়ান সনেটটা আলাদা, সেটা আমাদের বুঝতে হবে। সব থেকে যে ইম্পর্টেন্ট ডিফারেন্স এই দুটো সনেটস থেকে, সেটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেটের রাইম স্কিম, যেখানে আমরা টোটাল 3টে কোয়াট্রেইন পাই। কোয়াট্রেইন বলতে 4 লাইন্স, এবং লাস্টে একটা কাপলেট পাই। তা 3টে কোয়াট্রেইনস এবং কাপলেট, এটা শেক্সপিরিয়ান সনেটেও দেখতে পাওয়া যায়। কিন্তু এখানকার রাইম স্কিমটা ডিফারেন্ট। এখানে এবি এবি, বিসি বিসি, সিডি সিডি অ্যান্ড ইই। তাহলে এইভাবে, তার মানে কি, তোমার যে ফার্স্ট কোয়াট্রেইনের রাইম, সেটা কিন্তু আবার গিয়ে সেকেন্ড কোয়াট্রেইনে রিপিট হচ্ছে, এবং সেকেন্ড কোয়াট্রেইনের যে রাইম, সেটা আবার থার্ড কোয়াট্রেইনে গিয়ে রিপিট হচ্ছে। তা সেই কারণেই, তাই এটার যে স্ট্রাকচারটা, এটা পেট্রার্কান এবং শেক্সপিরিয়ান সনেটের থেকে অনেকটাই আলাদা। এবারে আমরা পোয়েমটার দিকে যাব এবং দেখব যে পোয়েমে তিনি কি বোঝাতে চেয়েছেন। তোমরা এতটুকু আশা করছি জানো যে সনেটসগুলোর জেনারেলি কোনো নাম হতো না, সেই জন্য আমরা, যেহেতু তিনি সিকোয়েন্সিয়ালি লিখতেন যে কোনো পোয়েট, তাই আমরা প্রথম লাইনগুলোকেই সনেটসের নাম হিসাবে ধরে নিতাম, যেটা এখানে ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড বলা যেতে পারে। তো ফার্স্ট লাইনটাকেই আমরা পোয়েমের নাম হিসাবে ধরে নিই। তো কবিতার প্রথমেই তিনি কি বলছেন, যে ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড, যে আমি একদিন, স্ট্র্যান্ড বলতে, স্ট্র্যান্ডের মানে হচ্ছে শিশোর বা বিচ, তাহলে বিচকে বলা হচ্ছে স্ট্র্যান্ড। তা স্ট্র্যান্ড অর্থাৎ পোয়েট এবং তার বেলাভেট, মনে করে একটা সিন ইমাজিন করে নাও যে তারা বিচে গিয়েছে, এবং বিচে গিয়ে, যেটা জেনারেলি মানুষ করে থাকে, বিচে আমরা লেখালেখি করতে পারি। তা তার কারণ বালিটা অনেকটাই ওয়েট থাকার কারণে লেখা যায়। তা পোয়েটও চেষ্টা করছেন তার যে বিলাভেট, তার নামটাকে ওই স্ট্র্যান্ডে, বিচে লেখা। তা তিনি বললেন যে আমি বালির উপরে, এই যে স্যান্ডের উপরে, স্ট্র্যান্ডের উপরে আমি কি করলাম, তার নামটা লিখলাম। তাহলে এখানে তিনি কি করছেন, সি শোরেতে তার বিলাভের নামটা লিখছেন। তা সেজন্য তিনি বলছেন ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড, আমি তার নামটা কোথায় লিখলাম না, স্ট্র্যান্ডের উপরে লিখলাম। এবার তারপর যেটা খুব ন্যাচারাল ব্যাপার, কি হবে, ওয়েভস আসবে এবং নামটা মুছে যাবে। তার কারণ যেই নামটা তুমি বিচের উপরে লিখছো, তুমি এক্সপেক্ট করতে পারো না যে সেই নামটা সারাক্ষণ সেখানে থেকে যাবে। তা কি হচ্ছে, বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। তা তিনি বলছেন কি হলো, ঢেউ আসলো এবং যেই নামটা আমি লিখেছিলাম সেটাকে মুছে দিল। ওয়াশড ইট বলতে কি, মুছে দেওয়া, রিমুভ করে দেওয়া। তা যেই ওয়েভস গুলো আসলো, এবং এই যে নামটা ছিল, যেই নামটি কবি তার বিলাভেডে লিখেছিলেন, এলিজাবেথ বয়ালকে ডেডিকেট করছেন তিনি, তার মানে তার নাম তিনি লিখেছিলেন। তা তার নামটি যখন তিনি লিখলেন, সেই নামটা ঢেউ আসার ফলে এই যে ওয়েভস আসছে, এবং ওয়েভসকে মনে করছেন পোয়েট যে ইন্টেনশনালি আসছে, এবং এটা একটা ডিস্ট্রাকটিভ ফোর্সের সঙ্গে তিনি কম্পেয়ার করেছেন।
এবং সেই ডিস্ট্রাকটিভ ফোর্সটা কি করছে, এই যে নামটা সেটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, সেটাকে পার্মানেন্ট থাকতে দিচ্ছে না। তাই যেহেতু ওয়েভসগুলো হিউম্যান বিইংসের মতো বিহেভ করছে, এখানে একটা ফিগার অফ স্পিচের ব্যবহার করা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো সেটা কি, পার্সনিফিকেশন। ঠিক আছে, তাহলে বোঝা গেল ফার্স্ট দুটো লাইন। তারপরে তিনি কি বলছেন যে अगेन आई रोट উইথ আ সেকেন্ড হ্যান্ড। নাও আ সেকেন্ড হ্যান্ড বলতে সেকেন্ড এফোর্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, জেনারেলি তিনি যেটা বলতে চাইছেন যে সেকেন্ড অ্যাটেম্প্ট করছেন তিনি আবার লেখার। এখানে দেখো আমরা খুব ভালোভাবে জানি যে হিউম্যান বিইংসের একটা অভ্যাস আছে গিভ আপ না করার, যেটা অ্যাকচুয়ালি ভালো অভ্যাস। বাট এখানে পোয়েটও তাই করছেন, তিনি গিভ আপ করতে চাইছেন না, তিনি আবার সেকেন্ড অ্যাটেম্প্ট করছেন, আবার নামটা লেখার চেষ্টা করছেন। এটার দ্বারা আমরা হিউম্যান যে পারসিভিয়ারেন্স সেটা বুঝতে পারছি, যেটার দ্বারা মানুষ মর্টালিটিকে মেনে নিতে চায় না, যে আমরা মারা যাব, আমাদেরকে একদিন মারা যেতে হবে এবং আমাদেরকে হয়তো একটা দুটো জেনারেশন পরে কেউ মনে রাখবে না, এটা মানুষ মানতে চায় না। তা পোয়েট এখানে তাই করছেন, তিনি আবার সেকেন্ড টাইম অ্যাটেম্প্ট করছেন, এটা ভালো করে জেনে যে ওয়েভস আবার আসবে এবং এসে আবার কি করবে, নামটাকে মুছে দেবে। কিন্তু তাও তিনি চেষ্টা করছেন যে আবার আমি সেকেন্ড অ্যাটেম্প্ট করি, এবং সেকেন্ড অ্যাটেম্প্টের মাধ্যমে তিনি চাইছেন যে নামটা এবার হয়তো পার্মানেন্ট থাকবে। কারণ এটা হচ্ছে আমাদেরকে বোঝানো হচ্ছে যে হিউম্যান যে পারসিভিয়ারেন্স, যেটা বিশ্বাস করতে চায় না, যেটা মর্টালিটিকে ডিফাই করতে চায়, যে মৃত্যু আমরা জানা সত্ত্বেও আমরা মৃত্যুকে মাথায় রাখি না, এবং শেষ দিন পর্যন্ত আমরা জীবনকে নিয়েই ভাবি, মৃত্যুকে নিয়ে ভাবি না। তো সেই ব্যাপারটাকে নিয়েই তিনি এখানে বলতে চাইছেন যে আবার আমি লিখলাম। তাহলে থার্ড লাইনটা কি বললেন, যে আবার দ্বিতীয়বার আমি তার নামটা লিখে ফেললাম। বাট কেম দ্য টাইড, কিন্তু কি হলো, আবার জোয়ারের ঢেউ আসলো। অ্যান্ড মেড মাই পেইনস হিজ প্রে। নাও পেইনস বলতে আমরা জানি যেটা ব্যথাকে বলা হয় পেইন, কিন্তু এখানে পেইনস বলতে এফোর্টসকে বলা হচ্ছে। ঠিক আছে, তা আর প্রে বলতে কি, প্রে বলতে ভিকটিম করা হচ্ছে। তা তিনি বলছেন যে আবার ঢেউ আসলো এবং আমার যে সমস্ত পরিশ্রম, এই যে পেইনটা, এটা ফিজিক্যাল যেহেতু তিনি লিখছেন এবং ইমোশনাল যেহেতু তার নামটা মুছে যাচ্ছে, এই পেইনসকে কি করলো, তার স্বীকার করলো। তা তার যে পুরো পরিশ্রম সেটাকে কে শেষ করে দিল, টাইডটা শেষ করে দিল। তাহলে আরেকবার আমরা দেখে নিই ফার্স্ট চারটে লাইন বা ফার্স্ট কোয়ার্টেনটা। বলছে ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড, আমি একদিন, হার নেম বলতে তার বিলাভেডের নেমটাকে স্ট্র্যান্ডে বিচের উপরে লিখলেন। বাট কেম দ্য ওয়েভস এন্ড ওয়াশড ইট অ্যাওয়ে, কিন্তু ঢেউ আসলো এবং সেটাকে মুছে দিল। এখানে ওয়েভসকে পার্সনিফাই করা হয়েছে, আগেই বলেছি। তাই তিনি কি বলছেন, আগেন আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড, এবং আবার আমি দ্বিতীয়বার এই নামটাকে লেখার চেষ্টা করলাম। বাট কেম দ্য টাইড, কিন্তু কি হলো, ঢেউ আসলো এবং মেড মাই পেইনস হিজ প্রে, এবং আমার যে পরিশ্রমটাকে সেটাকে ব্যর্থ করে দিয়ে চলে গেল। তাহলে চলো এবার নেক্সট কোয়ার্ট্রেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোয়ার্ট্রেনে আমরা দেখতে পাই, যদিও পোয়েমটা খুব শর্ট, এখানে তার যে বিলাভেড তিনি কথা বলছেন, তার মানে দুজনেই ওই সি বিচেতে আছেন। তা বলছে ভেইন ম্যান, ভেইন বলতে এখানে দুবার ভেইনের ব্যবহার হয়েছে, তাই একটুখানি বুঝে নিতে হবে। এখানে ভেইন বলতে প্রাউড বলা যেতে পারে বা ফুলিশ বলা যেতে পারে, তা বা একটা ইউজলেস কাজ যিনি করছেন তার কথা বলা যেতে পারে। তা বলছে ভেইন ম্যান, বলছে ব্যর্থ চেষ্টা করছো তুমি বা বৃথা চেষ্টা করছো তুমি। তিনি বললেন দ্যাট ডস্ট ইন ভেইন অ্যাসে, ডস্ট হচ্ছে আর্কেইক ফর্ম, যেটা মিনিং যেটাকে আমরা এখন বর্তমানে ডাস বলে জানি, তা ডাসকেই ডস্ট বলা হচ্ছে। এবং ভেইন বলতে কি এখানে ফিউটাইল বা ইউজলেস। ঠিক আছে, তো ফিউটাইল অ্যাটেম্প্ট কে বলা হচ্ছে ভেইন অ্যাসে। অ্যাসে মানে হচ্ছে অ্যাটেম্প্ট করা বা ট্রাই করা। তা বলছে, তিনি কি বলছেন যে তুমি বৃথা চেষ্টা করছো, এবং তোমার যে বৃথা চেষ্টা, যেটা তুমি আমার নাম লিখে চেষ্টা করতে চাইছো, কি চেষ্টা করতে চাইছো তুমি, আ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ। মর্টাল থিং বলতে সামওয়ান হু হ্যাজ আ ডেথ, যার একটা এক্সপায়ারি ডেট আছে বলতে পারো আমরা। তা সেই যেই জিনিসটা মারা যাবে, সেই জিনিসটাকে তুমি কি করতে চাইছো, ইমর্টালাইজ করতে চাইছো, অমর করতে চাইছো, যেটা তুমি পারবে না। তা তার যে বিলাভেড আমরা দেখতে পাচ্ছি যে তিনি খুব রিয়েলিস্টিক, এবং তিনি স্পিকারকে অর্থাৎ আমাদের পোয়েটকে বোঝানোর চেষ্টা করছেন বা ক্রিটিসাইজ করছেন তার এফোর্টকে অ্যাজ ভেইন বলে, মক করছেন যে তুমি টাইমকে এবং নেচারকে ডিফাই করতে পারো না, তার কারণ তুমি কোনোভাবেই আমাকে অমর করতে পারবে না, সেটা সম্ভব নয় তোমার পক্ষে। ফর আই মাই সেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, ডিকে মানে কি, ডিকে মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া, ডিক্লাইন হয়ে যাওয়া, এখানে ডিকে ডেথকেও বোঝাতে পারে। তা বলছে ফর আই মাই সেলফ লাইক টু দিস ডিকে, শ্যাল লাইক টু দিস ডিকে,
তিনি বলছেন যে কারণ আমিও একদিন এর মতোই, মানে এই যে নামগুলো, নামটা যেভাবে ক্ষয়ে যাচ্ছে এবং মুছে যাচ্ছে, আমিও কিন্তু এই একইভাবে পৃথিবী থেকে একদিন মুছে যাব। অ্যান্ড ইক মাই নেম বি ওয়াইপড আউট লাইকওয়াইজ। ইক মানে হচ্ছে কিন্তু অলসো। তা তিনি কি বলছেন, এবং আমার নামটাও এই একইভাবে এই পৃথিবী থেকে মুছে যাবে। ওয়াইপড আউট বলতে ইরেজড হয়ে যাবে। তিনি কি বলছেন যে তুমি ব্যর্থ চেষ্টা করছো, এবং তুমি কি ব্যর্থ চেষ্টা করছো না একটা মর্টাল থিং, তার মানে তার যে বিলাভেড সে মর্টাল। বলছে তুমি আমাকে অমর করার চেষ্টা করছো, তার কারণ আমিও একদিন কিন্তু মুছে যাব, মানে আমার যে ফিজিক্যাল যে বডি সেটা কিন্তু একদিন মুছে যাবে, এবং আমার যে নামটা যেটাকে তুমি লিখতে চাইছো এখানে সি বিচেতে, সেটা তো ক্ষণিকের জন্য থাকছে না, টেম্পোরারি থাকছে, এবং আমার নামটাও আমার মারা যাওয়ার পরে কিন্তু মুছে যাবে। তাহলে তার যে বিলাভেড, তিনি চেষ্টা করলেন তার লাভারকে বা স্পিকারকে বা পোয়েটকে বোঝানোর যে তার যেই চেষ্টাটা এটা সম্পূর্ণরূপে ব্যর্থ চেষ্টা, এবং এই ব্যর্থ চেষ্টা দিয়ে কোনো লাভ হবে না, তার কারণ তার নাম এবং তিনি দুটোর মধ্যে কেউই কিন্তু থাকবে না। এবারে আমরা নেক্সট কোয়ার্টেনে যাই। নট সো কোড আই। এবার পোয়েট বলছেন যে না, কোড বলতে এটা আর্কাইক ওয়ার্ড, যেটার মানে হচ্ছে সেইড। তা নট সো সেইড আই, আমি বললাম এটা হবে না। লেট বেসার থিংস, বেসার বলতে যেটা ইনফিরিয়ার, লোলি, তা সেই বেসার থিংস বা ইনফিরিয়ার, নিকৃষ্ট বা নিচু মানের জিনিসগুলোকে ডিভাইস। তাহলে তিনি কি বলতে চাইলেন যে লেট বেসার থিংস ডিভাইড, তার মানে যেগুলো অর্ডিনারি থিংস আছে, সেই অর্ডিনারি বা আনওয়ার্থি থিংস গুলো সেটা কি হবে, টু ডাই ইন ডাস্ট। টু ডাই ইন ডাস্ট বলতে যেটার মৃত্যু আছে এবং যেটা ক্ষয় হবে, তা নিম্নমানের যে জিনিসগুলো সেগুলোর ক্ষয় হোক, তোমার কিছু হবে না। কেন কিছু হবে না, কি করে তিনি সেটা বলতে পারছেন, বলছে বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, কিন্তু তুমি কি করবে, তুমি বেঁচে থাকবে কিসের মাধ্যমে, তোমার খ্যাতির মাধ্যমে তুমি বেঁচে থাকবে। অ্যান্ড মাই ভার্স ইয়োর ভার্চুজ রেয়ার শ্যাল ইটারনাইজ। না, এখানে ইনভার্সনের ইউজ করছেন পোয়েট। ইনভার্সন বলতে কোনো একটা সেন্টেন্সকে স্ট্রাকচারটাকে একটু ডিফারেন্স করা। এবারে এখানে যদি আমরা দেখতে পাই, যদি সেন্টেন্সটাকে আমরা ভালোভাবে বলতে চাই, কি হওয়া উচিত, মাই ভার্স শ্যাল ইটারনাইজ ইয়োর রেয়ার ভার্চুস। এবার দেখো সেন্টেন্সটা গুছিয়ে আসছে যে মাই ভার্স শ্যাল ইটারনাইজ ইয়োর রেয়ার ভার্চুস, কিন্তু এখানে তিনি কি বলছেন, মাই ভার্স ইয়োর ভার্চুস রেয়ার শ্যাল ইটারনাইজ, যে তোমার যে গুণাবলীগুলো, ভার্চুস বলতে কি তোমার যে ইউনিক কোয়ালিটিস গুলো গো, সেটা আমার ভার্স, আমার যে কবিতা তোমার এই গুণাবলীগুলোকে চিরস্থায়ী করে রাখবে, ইটারনাইজ করে রাখবে, মানে তোমার যে গুণগুলো। এবারে ধরো পোয়েট লিখেছেন 1595-এ, আমরা আজও কিন্তু তার ব্যাপারে পড়ছি এবং তার বিলাভেটের ব্যাপারে জানছি। তাহলে এই যে ব্যাপারটা, এটা আমরা জানছি কিভাবে, তার কারণ তার পোয়েটের মাধ্যমে। তো তিনি কিছুটা হলেও তার যে কথাটা, যে আমার যে ভার্স তোমার ভার্চিউস গুলোকে ইটারনাইজ করবে, এটা কিন্তু কিছুটা হলেও তিনি সক্ষম হয়েছেন। এবং কি বলছে, অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইয়োর গ্লোরিয়াস নেমস, এবং কি করবে, হেভেন্স বলতে এখানে স্কাই, শুধুমাত্র এখন তো তিনি সি বিচে লেখার চেষ্টা করছেন, তা বলছে শুধুমাত্র এই সি বিচ নয়, এমনকি স্কাইজেও, এমন ডিভাইন রেলমেও তোমার নামটাকে লেখাবে, তোমার এই গ্লোরিয়াস নেম ফুল অফ অনার বলা হচ্ছে নামটাকে, ইটস অ্যান অনারেবল নেম দ্যাট ইউ হ্যাভ। এবং এই নামটা কোথায় লেখা হবে না, স্বর্গেতেও বা স্কাইজেও তোমার এই নামটা লেখা থাকবে। তা তিনি কি বলতে চাইলেন থার্ড কোয়ার্টেনে, যে যেগুলো ইনফিরিয়ার থিংস সেগুলোই শুধুমাত্র ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু তোমার যে কোয়ালিটিস গুলো, তোমার যে ভার্চুস গুলো, আমি কি করব, আমার কবিতার মাধ্যমে চিরস্থায়ী করে রাখবো, ইটারনাইজ করে দেবো, ইমমর্টালাইজ করে দেবো, এবং তোমার নামটা শুধুমাত্র এই ল্যান্ডে নয়, হেভেন্স পর্যন্ত তোমার এই গ্লোরিয়াস নামটাকে কিন্তু লেখা হবে। এবারে আমরা লাস্টের কাপলেটে চলে এসেছি। বলছে হোয়ার হোয়ার হোয়েন অ্যাজ বলতে অ্যাকচুয়ালি হোয়েনকেই বলা হচ্ছে, ঠিক আছে। হোয়েন অ্যাজ ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ড সাবডিউ, বলছে যেখানে মৃত্যুটা কি করবে, ডেথ পার্সনিফাই এখানে আবার করা হয়েছে। তা ডেথ কি করবে, মৃত্যুটা কি করবে, পুরো পৃথিবীকে পরাজিত করবে। সাবডিউ মানে কি, কনকার করা বা কন্ট্রোল করা। তা ডেথের সেই ক্ষমতা আছে যে পুরো পৃথিবীকে কন্ট্রোল করতে পারে। বলছে আওয়ার লাভ শ্যাল লিভ, কিন্তু আমাদের যে ভালোবাসা, আমাদের যে প্রেম, সেটা কিন্তু বেঁচে থাকবে। অ্যান্ড লেটার লাইফ রিনিউ, এবং ভবিষ্যতে যেন নতুন করে জেগে উঠবে। তার মানে তাদের যে
প্রেমটা, তাদের যে ভালোবাসাটা, সেটা কিন্তু কমবে না যতই মৃত্যু তাদের কাছ থেকে কেড়ে মৃত্যু হয়তো তাদের ফিজিক্যাল বডিটাকে কেড়ে নিতে পারে, কিন্তু তাদের যে লাভ, ইট উইল রিনিউ। এবং সময়ের সঙ্গে সঙ্গে এই যে ভালোবাসাটা, সেটা কিন্তু বাড়তে থাকবে এবং নতুন করে যেন জীবন পাবে। তাহলে তিনি যেটা চাইছেন, তিনি কি চাইছেন, তার যে লাভটা, তার সেটাকে তিনি পোয়েট্রি এর মাধ্যমে, ভার্সের মাধ্যমে ইমমর্টালাইজ করতে থাকবেন। এবং ইমমর্টালাইজ করলে কি হবে, এটা ইন্সপায়ার করবে নতুন লাইফকে, নতুন ভালোবাসার দিকে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালিটারেশনের ইউজ হয়েছে লাস্ট লাইনে, এল সাউন্ডের রেপিটেশন, লাভ, লিভ, লেটার, লাইফ। তা এই যে কাইন্ড অফ থিং, সেটাই তিনি এই কবিতার মাধ্যমে বোঝাতে চাইছেন। এবং এলিজাবেথেন সনেটিয়ার্সদের কাছে এটা খুবই কমন বিষয় ছিল যে টাইম আর ইমপারমানেন্স, যেখানে তারা মর্টালিটি এবং ইমমর্টালিটিকে নিয়ে বলতেন, টাইমকে নিয়ে বলতেন, এবং টাইম যেটা অল এনকম্পাসিং, সব কিছুকে নিয়ে নেয়, সেই টাইমকেও তারা চ্যালেঞ্জ করতেন। তোমরা শেক্সপিয়ারের সনেটস পড়েছো, সনেট নাম্বার 18, যেখানে তিনি বলছেন যে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন আমার এই কবিতাটাকে পড়া হবে, যতদিন মানুষ চোখে দেখতে পাচ্ছে ততদিন আমার এই কবিতাটাকে পড়া হবে। এবং তোমার যে সৌন্দর্য, যে মিস্টার ডাব্লিউএইচ এর কথা বলছেন, তোমার যে সৌন্দর্য, সেটাকেও মানুষ কিন্তু চিরকাল মনে রাখবে। তো এই একই যে থিঙ্কিং, সেটা কিন্তু এলিজাবেথন পোয়েটসদের মধ্যে খুব বেশিই ছিল। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি একই জিনিস এডওয়ার্ড স্পেন্সার আমাদেরকে দেখিয়েছেন। তা আশা করছি তোমাদের এই কবিতাটা নিয়ে বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি কেউ ইংলিশ অনার্সের টিউশন নিতে চাও, তাহলে আমাদের এখানে অনলাইন এবং অফলাইন দুভাবেই টিউশনস করানো হয়। যদি ইচ্ছা থাকে তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে। এবং যদি অফলাইনে ইন্টারেস্টেড থাকো তাহলে এটা গুগলে সার্চ করে নিও, গুগল পেজেতে তোমরা যে লোকেশন সেটা পেয়ে যাবে, লোকেশনটা দেখে বুঝতে পারবে যে তুমি আদৌ অফলাইন ক্লাসেস করতে পারবে কি পারবে না। আমি নিচেও তার লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।